এর কথাগুলো এক একটা কথা যেন তার মস্তিষ্কে বিধে রক্তক্ষরণ ঘটাচ্ছে। আচ্ছা, লোকটা যে বলল তাই কি সত্যি? না, মেয়েকে তো এমন শিক্ষা দেয়নি সে। তাহলে যে বলল? আয়রার বাবা আবারও লোকের বলা কথাগুলোর ভাবনায় ডুব দিল। আজ যখন অফিস থেকে ফিরছিল, গলিতে ঢোকার আগে দোকান থেকে মনে হলো অরিনের জন্য চকলেট নিয়ে যাওয়ার কথা। অরিনের মাঝে ছোট্ট আয়রাকে দেখতে পায় আয়রার বাবা। আয়রা এমন থাকতে কত বায়না করত, আইসক্রিম চকলেট না নিয়ে বাসায় যাওয়া যাবেই না। ভেবেই দোকানের দিকে পা বাড়ালো। ঠিক তখনই তার পাশের দোকানে শুনতে পেল একটা ঘটক তার নাম নিয়ে বলছে, বুঝছেন, আজকালকার মাইয়াগো দেখলে বোঝাই যায় না ভালা না খারাপ। ভাব তো লয়, ভাজা মাছ উল্টাই খাইতে জানে না, আর তলে তলে হগলই করে। লোকটা পান খেতে খেতে দোকানদারকে কথাগুলো বলছে। কয়েকটা মাস আগে সরকারি চাকরি করে যে আব্দুর রব, এই যে আপনাকে গলিরই তো, হের একটা মাইয়া আছে। আমি গেছিলাম দেখতে। মাইয়ার মাই কয় বিয়া দিব না, আর মাইয়ার কথার কি ঝাঁজ, আমারে ইচ্ছা মতো হুনাই দিল। এখন দেখি পেরাই পেরাই একটা গাড়ি দিয়ে আইয়া আগের গলিতে নাই মাজাই। আইসা আপন কেউ হইলে বাসার সামনে নামার কথা, এনে নামে কেন? কইছি বিয়া দিয়া দিতে। না, মাইয়া যখন বাপের নামে কালি লাগাইয়া যাইব গা তখন বুঝবো। আরে কালি লাগাইব কে? গাড়ি লইয়া চলাফেরা করলে পলাই, ভালো পোলাই তো হাত করছে, কি কোন চাষা? বলেই হাসাহাসি করছে। আয়রার বাবা এক প্রকার লুকিয়ে চলে গেল। আয়রার মা এসে কাঁধে হাত রাখতেই আয়রার বাবার ধ্যান ভাঙল। কি হয়েছে আপনার? না কিছু না, মেয়েটা বড় হয়েছে, খুব চিন্তা হয় মেয়েটার জন্য, যদি ভুল কোনো দিকে পা বাড়াই। আপনি চিন্তা করবেন না তো? আয়রা এমন কিছু করবে না যাতে করে আমাদের সম্মান খোয়াতে হয়। হুম। মন জিনিসটা বড়ই বেহায়া। একদিক দিয়ে ধরে রাখলেও অন্য দিক দিয়ে হলেও ছুটে যেতে চায়। বড় দায় এই বেহায়া মনকে ধরে রাখা। পিঞ্জরে বন্দি একটা অসহায় পাখি মনে হয় তখন। না, নিজের ভেতরের ক্ষুব্ধ ভাষাগুলো কাউকে নিরূপণ করতে পারে আর না কাউকে বের হতে পারে। চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায়ন্ত থাকে না তার। আজ আয়রারও সেই একই পথের একাকী পথিক হতেই হলো। নীরবে কেবল একটার পর একটা অশ্রু ফোঁটা দিয়ে হাঁটুর উপরের অংশ ভিজিয়ে লেপটে নিয়েছে। একটা দিনের ব্যবধানে নিজের জীবনের উৎফুল্ল আচ্ছন্ন জীবনটাকে ত্রাস করে দিল সে। এত পীড়া দিচ্ছে, ভেতর ভেতর অশ্রুর ধারা বয়ে গেলেও পীড়া কমার নাম নেই। আচ্ছা, একটা মানুষের অনুপস্থিতি বুঝি এতটাই ভয়ানক? অথচ সে নিজেই তো তার জীবন থেকে তার হৃদয় অন্তরিক্ষের সেই চিরচেনা মানবকে বিসর্জন দিয়ে এসেছে। আচ্ছা, কি করে পাইল ও? একটা মানুষের সিদ্ধান্তের সাহিত্যে যখন আর একটা মানুষের ভাবনা আসে, তখন দ্বিতীয় মানুষটাকে বাছাই করাই শ্রেয়। অরিন এতক্ষণ চুপ করে আয়রার চোখের জলগুলো দেখছিল, আর নিজের চোখও জলের আবছা পর্দায় আড়াল করেছে। আয়রাকে এতক্ষণ কান্না করতে দেখে অরিন আয়রার পাশে গিয়ে বসলো। ছোট ছোট হাত দিয়ে আয়রার চোখের জলগুলো মুছে দিল। আপু, কি হয়েছে তোমার? আয়াস ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে? অরিনের মুখে আয়াস নাম শুনে আয়রার ভেতরের জ্বালাতনটা এক নাগারে কয়েক সিঁড়ি বেড়ে গেল। মনে হচ্ছে ভেতরটা কেউ অনবরত থেতলে দিচ্ছে। আয়রা আর সহ্য করতে না পেরে অরিনকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। শরীরটাও কেমন যেন নিস্তেজ হয়ে আসছে। এতটা আবদ্ধতা কখনো আসেনি জীবনে। এই যে কানার এক ঝলক অংশও কাউকে দেখানো যাবে না, কাউকে না। আয়রা চোখের কোটরগুলো নিমেষে বন্ধ করে দিল আর ভাবতে লাগলো কি হয়ে গেল এই কয়েকটা দিনে। আশার বিয়ের প্রায় 1 মাস হয়ে গিয়েছে। এখন একটা পরিবার সামলাতে হয়। কলেজে আসেও কম। আয়রার সাথে ফোনে প্রচুর কথা হলেও আগের মতো দেখা করা, একসাথে ক্লাস করা, শপিং করা, রেস্টুরেন্টে বসা, এসব আর হয় না। আয়রার একাই ক্লাস করতে হয় প্রায় সময়। আয়াস 1 মাস আগে খান গ্রুপের সবগুলো কন্ট্রাক্ট ক্যান্সেল করার পর আর সব ক্লায়েন্টকে আয়ত্ত করার পর খান গ্রুপ এখন প্রায় নিলামে উঠেছে। এই কোম্পানিটার দাপটেই বিহান এত কিছু করার সাহস পেত। এখন এই ভয়টা অনেকাংশেই কমে গিয়েছে আয়াসের। এদিকে ইদানিং আয়রার আয়াসের সাথে খুনসুটিটা একটু বেশিই বেড়ে গিয়েছে। এর আগে আয়রার সন্দিহান থাকলেও এখন ব্যাপারটা নিয়ে পুরো নিশ্চিত যে সে আয়াসকে কল্পনা অতীত ভালোবাসে। প্রায় প্রতি রাতে আয়েশকে স্বপ্নে দেখাও যেন তার দৈনন্দিন কাজের একটা। কখনো চেপ ধরে কথা না বলা, আর আয়েশের হাজারটা তরিকায় রাগ ভাঙানোর প্রচেষ্টা। হুট করে দুজন কলেজে অফিস ফাঁকি দিয়ে একটা শান্তিপূর্ণ জায়গায় ঘুরতে যাওয়া, রাতের একটাই গাড়িতে বসে একসাথে গল্প করা, ঘন্টার পর ঘন্টা কথা বলা, সবই তাদের নাম ছাড়া সম্পর্কটার এক একটা নিখুঁত মুহূর্তের প্রতিপন্থী।
তবে গত কয়েকটা দিনে আয়রার কলেজে রূপম নামের একটা ছেলের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। আয়রা ব্যাপারটা তেমন লাইটলি না নিলেও রূপম ছেলেটা বেশ কনসিয়াস এই ব্যাপারে। আয়রার প্রতি অন্য দুর্বলতা আছে কিনা বোঝা না গেলেও বন্ধুত্বের দিকে বেশ পোক্ত। আয়রাকে পড়াশোনায় বেশ হেল্প করে ছেলেটা, আর খুঁটিনাটি যে কোনো প্রবলেমে নিজে থেকেই এগিয়ে আসে। আয়রাও ভালোই লাগে ছেলেটাকে। একদিন কলেজ শেষ করে দেখলো আয়রা রূপমের সাথে হেসে হেসে আয়রা কথা বলছে। আয়রা যেন হাসতে হাসতে রূপমের উপর ঢলে পড়ে যাচ্ছে। আয়েশের মেজাজ বিগড়ে গেল, সাথে জেগে ধরলো এক রাশ ভয়। কারণ আয়রাকে কখনো অন্য ছেলের সাথে কথা বলা তো দূরের, ভাবনাধারীর কাছেও যেতে দেখেনি। আর এভাবে কারোর সাথে কথা বলছে, তার মানে কি খুব কাছের কেউ? আচ্ছা, আয়রা তো বলেছিল তার জীবনে মাহির ছাড়া আর আয়াস ছাড়া আর কেউ নেই। তাহলে ঠিক তখনই আয়েশের কাঁধে পিয়াস এসে হাত রাখলো। আয়েশ ঘুরে দেখলো পিয়াস দাঁড়িয়ে আছে। কেমন আছেন বস? দিন কেমন যাচ্ছে? আছি আলহামদুলিল্লাহ। তা কি দেখছেন এখানে? আয়াস আয়রার দিকে তাকিয়ে চিন্তিত ভঙ্গিতে একটা নিঃশ্বাস ফেলে পিয়াসের দিকে তাকিয়ে বলল। না আর কিছু না। পিয়াসও আয়েশের সাথে পকেটে হাত দিয়ে গাড়ির সাথে লেপ্টে দাঁড়ালো। সময় থাকতে নিজের জিনিস আদায় করে নিন। আয়েশ একটু অবাক হয়ে পিয়াসের দিকে তাকালো। পিয়াস হেসে বলল, এভাবে দেখানোর কিছুই নেই, আমিও ছিলাম একদিন এই জায়গায়, তাই বললাম। ভালোবাসেন আর আগে, তাই না? আয়েশ একটু হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ল। আয়রা জানে? না, তবে বুঝতে পারে হয়তো। আর আমার ওকে দেখে মনে হয় আমার জন্য ওর ভিতরে একই অনুভূতি কাজ করে। তাহলে দেরি করছেন কেন? সময় থাকতে বলে দিন। আয়েশ যেন একটা নতুন উন্মোচন পেল। না, আর দেরি করতে চাই না সে, একদমই না। পিয়াস চলে যাওয়ার পর আয়েশ আয়রার দিকে পা বাড়ালো। সামনে গিয়ে আয়রা আর ছেলেটার মাঝখানে আয়রার দিকে মুখ করে দাঁড়ালো। বাসে যাবেন ওরু? ইস, একদম ভুলে গিয়েছি। আচ্ছা রূপম, চলি তাহলে, পরে কথা হবে। উনি কি তোমার ভাই? আয়েশ রূপমের দিকে তাকালো। আয়েশকে চেনে না এমন মানুষ তো শহরে খুব কম। যদি না চিনে থাকে তাহলে আশেপাশের দুনিয়ার জ্ঞান কম, আর যদি চিনেও না চেনার ভান করে তাহলে কোনো খটকা আছে। রূপমের দিকে তাকিয়ে আয়েশ বলল, কি হয় না হয় তা একটা দিন ওয়েট করলেই জানতে পারবে। আসি। বলে আয়রাকে টানতে টানতে চলে গেল। অনেকক্ষণ ধরে আয়রা আর আয়েশ গাড়িতে চুপচাপ বসে আছে। আজ আয়েশ আয়রাকে কোথাও ঘুরতে নিয়েও যাচ্ছে না। আয়রা এক পর্যায়ে নীরবতা ভেঙে বলে উঠল, চুপ কেন? ছেলেটা কি ওরু? আয়েশের এমন প্রশ্নে হঠাৎ আয়রা হকচকিয়ে গেল। এইবার ব্যাপারটা বুঝতে পারলো হয়েছে কি। এর আগে একবার মাহিরের সাথে আয়রাকে দেখে কি মারাত্মক রিয়াক্ট করেছিল ভোলার মতো না। না না, এইবারও যদি উল্টোপাল্টা কিছু ভেবে দেখা করা বন্ধ করে দেয়। না না, আমার তেমন কিছু না, ক্লাস ফ্রেন্ড আর কি। আমাকে তো বলনি এর সম্পর্কে, নাকি এতটা কাছের কেউ হয়ে উঠতে পারিনি আমি? এভাবে কেন কথা বলছেন? আমি কি আপনাকে এভাবে কখনো বলেছি কিছু? না না, তা বলবে। তবে আচার আচরণে বেশ বোঝা যাচ্ছে একটা ছেলের সাথে হাসাহাসি করতে করতে ছেলের গায়ে ঢলে পড়ার অবস্থা পর্যন্ত চলে গিয়েছে, আর আমাকে জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করে। আয়রার খুব কান্না পাচ্ছে, চোখ দুটো কেমন পানি দিয়ে ঝাপসা হয়ে আসছে। হ্যাঁ, আয়রা বেশ জানে আয়েশকে কতটা ভালোবাসে। যতটুকু আশা করা যায় হয়তো তার চেয়েও বেশি, কিন্তু তাই বলে এভাবে কথা বলবে? মানুষ তো ভুলে যেতেই পারে। কি হলো, কথা বলছো না কেন? কথাটা একটু জোরেই বলল আয়াস। আয়রা কেঁপে উঠল, সাথে সাথে চোখ থেকে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আয়াস বুঝতে পারল আয়রা তার কথায় কষ্ট পেয়েছে। আয়াস গাড়ি থামালো, সিট বেল্ট খুলে আয়রার কাছে গেল, দোগালে হাত রেখে আঙ্গুল দিয়ে আয়রার চোখের পানি মুছে দিল। ওরু, তুমি মানুষের সাথে খুব তাড়াতাড়ি ফ্রি হয়ে যাও, আমার খুব ভয় লাগে। কে কেমন বলো তো যায় না। তুমি জানো আমি তোমায় নিয়ে কোনো রিস্ক নিতে চাই না, আর তোমাকে কারোর সাথে দেখলে আমার সহ্য হয় না। কেন যেন মেজাজটা একদম বিগড়ে যায়, অসহ্য একটা যন্ত্রণা শুরু হয়ে যায়। আয়রার এতক্ষণ খারাপ লাগলেও এখন কেন যেন খুব লজ্জা লাগছে। আয়াস ব্যাপারটা খেয়াল করলো, নিমেষেই তার মনও ভালো হয়ে গেল। এই তোমার গালটা এরকম লাল হয়ে যাচ্ছে কেন? আয়রা আরো একটু ঝুঁকে গেল। আচ্ছা, মোহময়ী কি জানে এই লজ্জা রাঙা রূপটা তাকে কতটা মাধুর্য মানায়? আয়রার মুখ থেকে কোনো কথা বেরোলো না। ওরু প্লিজ, এটা দূরেই থেকো ছেলেটার থেকে। আয়রার সম্মতি সূচক মাথা নাড়ালো। আয়াস আবার সিটে ঠিকমতো বসে গাড়ি চালাতে লাগলো।
বাড়ির সামনে আসতেই আয়রা নেমে চলে যেতে লাগলো। আয়াস আয়রার হাত টেনে ধরলো। সাথে সাথে আয়রার ভেতরে সেই চেনা প্রবাহটা বয়ে গেল। আয়াস কাছে টেনে কপালে একটা চুমু দিল। আয়রা এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আয়াস আয়রার ঘন পাপড়িগুলো নড়াচড়া দেখছে। আচ্ছা, তোমার লজ্জা করে আমার কাছ থেকে বারবার নাও, একটাবার তো ফেরত দিতে পারো। আয়রা বুঝতে পারলো না আয়েশ বলছে তো কিসের কথা বলছে। আয়রা চোখ খুলে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো আয়েশের দিকে। আয়েশ বুঝতে পেরে একটা বাঁকা হাসি দিয়ে আবার আয়রার গালে একটা চুমু দিয়ে দিল। এইটার কথাই বলছিলাম। আয়রার লজ্জায় মরমর অবস্থা। আয়েশকে মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে আয়রা দ্রুত বেরিয়ে গেল। আয়েশ হাসতে লাগলো। না, আর দূরে থাকা সম্ভব নরুরানি। তোমার নেশা যে আমাকে জেগে ধরেছে। শুধু আজকে দিনটা পার হওয়া যায়, শুধুমাত্র একটা রাত পার হওয়ার অপেক্ষা। আয়েশ তার গাড়ি নিয়ে চলে গেল। আজ সকাল থেকে আয়েশ একটু ব্যস্ত, খুব নার্ভাসও, আবার বেশ খানিকটা চিন্তিত। কেমন যেন একটা অজানা ভয় ভেতর ভেতর কাজ করছে, আর অস্থিরতাটাও বাড়ছে খুব। কেমন যেন একটা অনুভূতি সমস্ত শরীর জুড়ে বয়ে যাচ্ছে, আর প্রক্রিয়াটা বারবার হচ্ছে। কারণ একটাই, আজ আয়রাকে তার ভেতরের জমানো সব অনুভূতির অধ্যায়ের এক একটা পাতা আওড়িয়ে শোনাবে। ব্যাপারটা নিয়ে যতটা নার্ভাস তার চেয়ে বেশি টেনসড। আয়রার ফোন গতকাল থেকে বন্ধ। কি হয়েছে বুঝতে পারছে না। আয়েশ গতকাল থেকে অনেকবার ট্রাই করেছে, কিন্তু পায়নি। সকাল থেকেও কল দিয়েই যাচ্ছে। কোথায় কি হবে নিজেই প্ল্যানিং করছে। মনে মনে খুশিও খুব যে তার ওরুকেই আজ নিজের করে পাবে। সকাল থেকে কল দিতে দিতে দুপুর গড়িয়ে এলেও আয়রার ফোন কানেক্ট করতে পারেনি আয়াস। তার সব এক্সাইটমেন্ট ধীরে ধীরে উবে যাচ্ছে। কেন যেন রাগ হচ্ছে আয়রার উপর। চরম বিরক্তি নিয়ে সে আয়রাকে কল দিল আবার। তবে এইবার কলটা ঢুকেছে। আয়াস এইটা চাইলেও কেন যেন বিস্মিত হলো। কলটা রিসিভ হওয়ার সাথে সাথে আয়াস ফোনটা কানে ধরলো। হ্যালো অরু, কি ব্যাপার, ফোন বন্ধ কেন? আইডিয়া আছে গতকাল রাত থেকে কতগুলো ফোন দিয়েছি তোমায়? আয়রা এতগুলো প্রশ্নের একটাও জবাব দিল না, শুধু বলল, বলুন কি বলবেন। আয়াস বেশ অবাক হলো। তার মানে ফোন বন্ধ করে কি ইচ্ছে করেই রেখেছে? আয়াসের মেজাজ অনেক খারাপ হয়ে গেল। কিছু বলতে নিয়ে নিজেকে কন্ট্রোল করে নিল। আজ সে কোনো মতেই মাথা গরম করতে চাইছে না। দুটো বড় নিঃশ্বাস ফেলে আয়াস বলল, একটু দেখা করতে পারবে? খুব ইম্পর্টেন্ট কিছু বলার ছিল। কখন দেখা করবো বলুন? এই তো বিকেলে, আমি রিসিভ করতে আসবো। রিসিভ করার দরকার নেই, কোথায় আসতে হবে বলুন, আমি নিজেই আসবো। আয়েশার কোনো কথা বাড়ালো না, শুধু বলে দিল কোথায় আসতে হবে। আয়েশের কেন যেন মনে হচ্ছিল খুব অপরিচিত কারোর সাথে কথা বলছে সে, কিন্তু আপাতত এইসব দিকে মনোযোগ দিতে চায় না সে। সবকিছু বাদ দিয়ে একটা নিঃশ্বাস ফেলল। আর কিছু কাল্পনিক মুহূর্ত ভাবতেই আয়েশের মুখে হাসি ফুটে উঠল। বিকেল প্রায় 5টা। একটা সুন্দর ছায়াছন্ন, একটা নীরব কোলাহল মুক্ত একটা রিসোর্টে আয়াস বসে আছে তার প্রিয়তমার জন্য। মনে মনে কিছু বুলি আওড়াচ্ছে আর ঘড়ি দেখে অপেক্ষা করছে। বারবার দেখছে সব ঠিক আছে কিনা। চোখ বন্ধ করতেই একটা স্নিগ্ধ ছায়াময় কল্পনা তাকে গ্রাস করে যাচ্ছে। নীল রঙের শাড়ি পরা অরু তার হৃদয় স্পর্শী হাসি ঠোঁটে আগলে রেখে তার দিকে এগিয়ে আসছে। চোখ খুলেই আয়াস মাথা চুলকাচ্ছে আর আনমনে হাসছে। আচ্ছা, আয়রা কি বুঝতে পেরেছে আয়েশ কি বলবে? আচ্ছা, সত্যিই যদি তার অরু আজ একটা নীল শাড়ি পরে তার সান্নিধ্যে এসে দাঁড়ায়, ভাবতেই আয়েশ কেমন সুখ সুখ বাতাসের আভাস পাচ্ছে। হঠাৎ সামনে তাকাতেই দেখলো আয়রা বোরখা পরে মাথা নইয়ে সামনে এগুচ্ছে। জায়গাটা আয়রার অচেনা হলেও সামনের ব্যক্তিটা তার চিরচেনা। আয়রা একবার আয়েশের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। আয়েশকে বরাবরের মতোই অনেক স্নিগ্ধ লাগছে। ব্ল্যাক কালারের শার্ট আর ঠোঁটের কোণে এক তৃপ্ত হাসি। আয়েশের মুখোমুখি এসে দাঁড়ালো আয়রা। বলুন কেন ডেকেছেন আমায়? আয়েশ একটু অবাক হলো। আচ্ছা, আয়রাকে ডাকার জন্য কি তার কোনো কারণ প্রয়োজন? জায়গাটা পছন্দ হয়নি অরু? আয়েশের মুখে অরু ডাকটা আয়রার খুব বেশি ভালো লাগে। কেমন যেন শীতল স্রোত বয়ে যাওয়ার মতো একটা আভাস আছে ডাকটাতে। আয়রা আশেপাশে না তাকিয়ে বলল, না, জায়গাটা বেশ, আপনি বলুন। আয়েশ আয়রার চোখের দিকে একটা স্থির দৃষ্টি নিক্ষেপ করে বলল, অরু, কেন যেন অচেনা লাগছে তোমায়। আমি কি ওই অরুকে দেখেছি যাকে আমি ভালোবাসি? আয়েশের মুখে ভালোবাসি শব্দটা শোনা মাত্রই আয়রার চোখ বন্ধ করে নিল। আয়েশ কাছে এসে আয়রার হাতটা ধরল। একটা নিঃশ্বাস ফেলে বলল, জানো অরু, দিনের কতটা অংশে তোমায় স্মরণ করি, জানো কতটা স্বপ্নে তোমার প্রতিচ্ছবি দেখি। তোমার ভাবনার জানে আটকে গিয়েছি আমি।
আমি যে চাই তোমায় আমার বাস্তব জগতে। আমার চাই কল্পনায় যেভাবে তুমি আমার কাছে আসো, চোখ মেললে যেন ধোঁয়াশা হয়ে মিশে না যাও। চোখ মেলে তোমায় আরো কাছে টেনে নিতে চাই। এই যে তোমার হাত ধরে আছি, সারা জীবন এই হাতের নরম স্পর্শে ঘুম ভাঙাতে তোমাকে চাই আমার। আয়রা এক ঝটকায় তার হাত সরিয়ে নিল। সম্ভব না, কোনোদিনও সম্ভব না। আমি পারবো না এসব। আয়েশের পুরো দুনিয়াটা যেন কেউ দুমড়ে মুচড়ে গুঁড়ো করে দিল। আয়রার বলা প্রতিটা কথা আয়েশের ভেতরে বারবার প্রতিধ্বনি আকারে ধাক্কা মেরে তোলপাড় এনে দিচ্ছে। আয়েশ তো আর প্রতি আয়রার দুর্বলতা দেখেছে, তাহলে সবই কি চোখের ধোঁকা? আয়েশ নির্বোধ হয়ে গিয়েছে, মানতেই পারছে না। কি বলছো তুমি এসব? আয়রা আয়েশকে কিছু বলার সুযোগ না দিয়ে বলা শুরু করলো। দেখুন, আপনার আর কোনো প্রশ্নের জবাব দিতে পারবো না। আপনার যা জানার তা আমি জানিয়ে দিয়েছি। জোর করে কিছু হয় না। আর আপনি ভাবলেন কি করে আমি রাজি হব? এই কারণেই বুঝি এত শত ঘোরাঘুরি আমায় নিয়ে। আমি আপনাকে ভালো বন্ধুই ভাবতাম, সেই সম্পর্কের এটি আপনি আজ জেনেছেন। আপনি এখন বলবেন আগের মতো বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন, তা হয় না। আপনি যা চাইছেন আমাকে দিয়ে হয়ে উঠবে না। ভালো হবে আজকের পর থেকে আমরা দেখা না করি। কথাগুলো এক নাগারে বলে আয়রা আয়েশের দিকে না তাকিয়ে চলে গেল। আয়েশ এক মনে নিচের দিকে তাকিয়ে আছে, ভাবতেই পারছে না আয়রা আর আয়েশের সেই আবেগী খুনসুটিপূর্ণ সম্পর্কটা কিছু মুহূর্তের ব্যবধানে গুড়িয়ে গেল। আয়েশ একটু একটু করে হাঁটু গেড়ে সেখানেই বসে পড়ল। কখনো নিজের ভেতরটা এত ফাঁকা লাগেনি আয়েশের। ভেতরের সব অনুভূতি চোখের জল হয়ে গড়াতে লাগলো। হৃদয়ের অভ্রনীলে যখন কালো মেঘ ছেয়ে যায়, বর্ষণ হতে কে আটকাতে পারে? আর সেই বর্ষণকে লোকচক্ষুর আড়াল করা যে কতটা হৃদয় বিদারক, সেই মানুষটার এই ক্ষতবিক্ষত মনটা ছাড়া আর কারো বোঝার ক্ষমতা রাখে না। প্রিয় মানুষটার সাথে কাটানো কিছু মুহূর্তের স্রোতধারা যেন ঢেউ হয়ে ভিজিয়ে দিয়ে বারবার মনের কিনারা, আর ক্রমশই বাড়তে থাকে সেই আছড়ে পড়া ঢেউয়ের গতি। তিলে তিলে বাড়ন্ত অনুভূতিগুলোকে ক্ষয়িষ্ণু বানাতে এই মনের ধাতস্থ গ্রাসই যথেষ্ট। আজ 2 দিন পার হয়ে গেল আয়রার এই রুমবন্দি বিধ্বস্ত অবস্থার। বোঝার কেউ কি নেই যে তার ভেতরে অসহনীয় এক পীড়া বিরাট আকার ধারণ করে আছে? নিজেকে যতটা পারে এই জায়গা থেকে বের করতে চেষ্টা করছে। এই 2 দিন কলেজেও যায়নি আয়রা। বারান্দায় দাঁড়িয়ে এক মনে পিছঠালা সড়কের দিকে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।